3 জন ছাত্র উপদেষ্টা ছাত্রদের কোটায়, এখানে ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের ভয়েস হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে গিয়েছিল। তাদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল যারা জুলাইয়ে গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব। তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে, তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে। তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে, হাত হারিয়েছে, তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তো আর উপদেষ্টা হইতে পারে নাই। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়ের। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নিবে। বিদায় নেওয়ার পরে জনগণ তাদের কম্প্যারিজন বুঝতে পারবে, কি অবস্থা ছিল আগে, কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে, কোন অবস্থার পরিবর্তন হয়েছে, এগুলোর কম্প্যারিজন জনগণ তখন তাদের কাছ থেকে আদায় করে নেবে। আমরা আশা করি বাংলাদেশটা পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত হবে। নিরন্ন বস্ত্রহীন মানুষের হাহাকারে এখনো আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, লক্ষ কোটি মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখনো পর্যন্ত ব্যবসার ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় নাই। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলার বাহিনীর এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয়। যে কোনো একটা রাজনীতিক দলের তাবেদারি করার এখনো মানসিকতাগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা জানেন স্বাধীনতার ইমিডিয়েট 1 বছর 2 বছরের ব্যবধানে তৎকালীন সময়ে ডাকসুর পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না, ও এত বেশি নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে। সম্ভবত সেই সময় ডাকসুর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি পল্টনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তার বঙ্গবন্ধু উপাধি আমরা মানি না, ডাকসু থেকে এটা বহিষ্কার করা হলো। এমন পর্যায়ে সে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৎকালীন সময়ে তার বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছিল। তারপরেও সে আরও বেশি মনস্টার হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতা বজায় রেখেছে পরবর্তী ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছিল। স্বৈরাচারের উত্থান হয়েছে, স্বৈরাচার ধারাবাহিকভাবে এইখানের মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে। তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল, সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে। স্বৈরাচার বিদায় নিয়েছে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভেবেছিল কিছু একটা আস্থা এখন পাওয়া যাবে, কিন্তু সেটাও চুরি করা হয়েছে। চুরি করে যারা ক্ষমতায় দখল করেছে তাদের সেই নির্বিচারে লুটপাট করা, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেয়া, তাদের জমিগুলো জোর দখল করা, তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া। যখন কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের ব্যাপারে কথা বলে, রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ কথা বলছে, তাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, পুলিশের হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছে। এগুলো আমাদের চিরায়িত একটা স্বভাবে পরিণত হয়েছে। ধারাবাহিকতা তো বজায় রেখে সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ 15 বছরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার এই বাংলাদেশে চালিয়েছে, তার পরিণতি হয়েছে এই বাংলাদেশ থেকে তাকে তল্পা নিয়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন গণহত্যাগুলো তারা এই ভূখণ্ডে চালিয়েছিল তাদের কাছে সে বিদায় নিয়ে চলে গেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে এই সময়কার পরিচালিত ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন ইসলামী ছাত্র শিবিরের উপরে চালানো হয়েছে। টোটাল যে গুমের ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, সেই প্রতিবেদন গুম কমিশন যখন দিয়েছে, টোটাল গুমের ঘটনার 31% গুমই হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আমাদের 255 জন ভাইকে এই 15 বছরে নেতা পর্যায়ের দায়িত্বশীলদেরকে আমাদের 255 জনকে সেখানে গুম করা হয়েছে। এবং সমীক্ষায় দেখা গিয়েছে ওইখানে গুমের তালিকা কোনো ছাত্র সংগঠন ওইভাবে হাইলাইটস করা হয় নাই, রাজনৈতিক দলগুলোকে প্রকারান্তে মূলত হাইলাইটস করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিএনপি, তার ছাত্র দল, তার যুব দল, শ্রমিক দল, তাঁতি দল, সব দল মিলে 35% গুমের ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই 31% গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, 25% গুমের ঘটনা তাদের উপরে ঘটেছে। অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান,
এবং ইসলামী যে মানবতার একমাত্র মুক্তি দিতে পারে, এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল, তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলামোফোবিয়া তৈরি করে, তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারতো, আর কোনো অপরাধ ছিল না। আমরা বলছি আমরা কি করছি? আমাদেরকে বাসা থেকে, পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে। বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে নীলক্ষেত থেকে, এরপরে বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায়, তাফিমুল কোরআন, তারপরে হচ্ছে অধ্যাপক গোলাম আজম স্যারের বই, অন্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যেয়ে, জীবন্ত নামাজ, এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত। কোরআন, নামাজের বই, হাদিসের বই, এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এইগুলো জঙ্গি বই। আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এইগুলো জঙ্গি বই, নিষিদ্ধ বই, তার তো একটা লিস্ট থাকতে হবে। কিন্তু কোনো লিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না, নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে, ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো। আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো 15 দিন 20 দিন করে, ডান্ডাবেরি পরিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলছি আমাদের অপরাধ থেকে, আপনারাই তো মিথ্যাচার করছেন, পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছেন, আমাদের অপরাধ কি? বলছে তোমরা ছাত্র শিবির করো না? হ্যাঁ করি, এইটাই হচ্ছে আমাদের অপরাধ, আর কোনো অপরাধ আমাদের নাই। আমাদের সেটা মনে পড়ে যে রাসূলের সময় এমনটাই বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওইটা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা শুধু আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান জানাতো। এটা ছাড়া আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না। এখন এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। বলা হচ্ছে ছাত্র শিবির করিস, এইটাই হচ্ছে তোদের মূল দোষ। রাত 3টায় নিয়ে গিয়ে আমাদের নির্যাতন করা হচ্ছে। দোষটা কি আমার? দোষ কিছু না। শিবির করিস না? হ্যাঁ শিবির করি, ওইটাই হচ্ছে দোষ। তো ছাত্র শিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে। এবং 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত, আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত, জুলাইয়ের আন্দোলনে তো আমাদের কয়েকশো ভাই শাহাদাত বরণ করেছে। তার আগ পর্যন্ত 103 জন ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 88 জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে। গুম ঘরে নিয়ে যেয়ে আমাদের ভাইদেরকে আয়না ঘরে বন্দি রাখা হয়েছে। বছরের পর বছর পরিবার পরিজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও 7 জন ভাই ইসলামী ছাত্র শিবিরের গুম অবস্থায় রয়েছে। আমরা তাদের অবস্থান জানি না, তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমরা 5 আগস্টের পরেও অনেক ভাই আয়নাঘর থেকে, বন্দি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের 7 ভাইয়ের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। গুম কমিশনে আমরা আবেদন জমা দিয়েছি, আমরা বিভিন্ন প্রশাসনের দপ্তরগুলোতে গিয়েছি, র্যাবের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে কোনো জবাব দিতে এখনো পারছে না। আমরা বলেছি যদি তাদেরকে এখনো সন্ধান দিতে না পারো, অন্তত সত্যি কথা বলো যে তারা এখন পৃথিবীতে নাই, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, তাও অন্তত একটু আমাদের তথ্য দাও। সেই তথ্য রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এখনো পর্যন্ত দিতে পারছে না। এরপরে আমাদের এখানে লেখাপড়া করতে গিয়ে অনেক ভাইয়ের ছাত্র জীবন শেষ করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আইডেন্টিফাই করার কারণে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। একজন ভাইকে দেখেছেন যে দীর্ঘ 14-15 বছর পরে তার ফলাফলটা বন্দি করে আটক করে রাখা হয়েছিল, ফলাফল প্রকাশ করতে দেয় নাই। এই ফলাফল প্রকাশ হয়েছে, তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন রেজাল্ট। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছাত্র শিবির করে, এই কারণে তার রেজাল্টটা পর্যন্ত পাবলিকেশন করা হয় নাই, রেজাল্ট দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এটা ছিল আমাদের উপরে চালানো সেই জুলুম নির্যাতনের অবস্থান। এবং এই যে দীর্ঘ সময় ধরে বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 66,240 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমাদের উপরে যে মামলা করা হয়েছিল তাতে প্রায় আসামি করা হয়েছিল 1,53,312 জনকে আসামি করা হয়েছিল। রিমান্ডে নিয়ে 19,000-এর অধিক ভাইকে চরম নির্যাতন করা হয়েছিল। তার মধ্যে পঙ্গুত্ব বরণ করেছিল প্রায় 500-এর কাছাকাছি ভাইকে স্থায়ীভাবে হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এভাবে এখনো পর্যন্ত সেই ক্ষত নিয়ে জীবনযাপন করছে। আমাদের 2 জন শাখার দায়িত্বশীল, জয়পুরহাটের সভাপতি সেক্রেটারি কেন্দ্রে আসছে রিপোর্ট জমা দিতে, কেন্দ্রের বার্ষিক রিপোর্ট। তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে গিয়ে 2 জনেরই গুলি করছে, পরবর্তীতে তাদের পা কেটে ফেলা হয়েছে, 2 জন স্থায়ীভাবে পঙ্গু হয়ে আসে। এভাবে ক্ষত বয়ে বেড়াচ্ছে আমাদের ভাইয়েরা দিনের পর দিন। আমাদের ভাইদেরকে যখন গ্রেপ্তার করা হতো, সাতক্ষীরার আমাদের একজন শহীদ এমন হয়েছে বাড়িতে যেতে পারে না 4-5 বছর ধরে। হঠাৎ করে তার মাকে দেখার ইচ্ছা জাগলো তার। রাতের অন্ধকারে মাকে দেখার জন্য সে গেছে, সেখানে ওত পেতেছিল সেখানে গোয়েন্দা বাহিনী।
ইসলামী ছাত্র শিবিরের সেই ভাইটিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এরপরে তাকে যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যাবে, পুলিশ জিজ্ঞাসা করছে তোমার জীবনের শেষ আশাটা কি। এই ঘটনা আমাদেরকে ওই পুলিশের ওই অভিযানে যারা ছিল তাদের একজন কর্মকর্তা আমাদেরকে পরে বলছে, আর চোখের পানি ফেলছে, কান্নাকাটি করছে, বলছে বড় অন্যায় আমরা করছি তার উপরে। যখন তাকে নিয়ে যাচ্ছে ক্রস ফায়ার দিতে, ক্রস ফায়ারের পূর্বে বলছে তোর কোনো ইচ্ছা আছে কিনা, শেষ ইচ্ছা। তখন আমাদের ভাইটা বলছে যে আমার মাকে তো একটু দেখতে আসছিলাম, মাকে যেহেতু দেখতে পারলাম না, তার আগেই গ্রেপ্তার করলেন, আমার মাকে একটু যদি এক নজর আমাকে একটু দেখায় নিয়ে আসা যায়, আমার মার কাছে আমাকে একটু যদি নিয়ে যান, আমার এইটুকু শেষ ইচ্ছা। তখন অকথ্য ভাষায় গালিগালাজ করলো তাকে, গালিগালাজ করে বুটের আঘাত, লাথি মারছে, চোয়ার মারছে, ঘুষি মারছে। আহত অবস্থায় পরে আবার বলছে আর কোনো ইচ্ছা থাকলে বল, তোর মার কাছে নিয়ে যায়, আর পুলিশ সব তথ্য খবর সবাই জেনে যাক, নিউজ হোক। এটা হচ্ছে তোর দুষ্ট পরিকল্পনা। এটা নাকি আমাদের ভাইয়ের দুষ্ট পরিকল্পনা ছিল। এরপরে বলছে যে আমার আর কোনো চাহিদা নাই, পকেটে আমাদের মাসে কিছু পত্রিকা আছে, কিশোর কণ্ঠ পত্রিকা, ছাত্র সংবাদ, এরকম কিছু পত্রিকা আমাদেরকে বিক্রি করতে হয়। এই টাকাগুলো আবার বাইতুল মালে আমাদের জমা দিতে হয়, কারণ এই পত্রিকা বিক্রি করি আর পরের মাসের পত্রিকা আবার প্রিন্ট দিতে হয় সেই টাকা দিয়ে। তো সেই ভাইয়ের পকেটে 300 সামথিং টাকা ছিল। সে টাকাটা বের করে বলছে যে এই টাকাটা তো হচ্ছে আমার পত্রিকা বিক্রির টাকা, দায়িত্বশীলদের কাছে এই টাকাটা দয়া করে একটু পৌঁছে দিয়েন, আর কোনো কথা আমার নাই। এরপরে তাকে গালিগালাজ করে ওই টাকাটা নিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে এক পুলিশ কর্মকর্তা এগুলো বলছে আর চোখের পানি ফেলছে যে আপনাদের ভাইয়েরা ছিল এরকম। আমাদের দোষটা হচ্ছে ছাত্র শিবির করি, এই কারণে আমাদেরকে ক্রস ফায়ার দিতে হবে, মেরে ফেলতে হবে। ঝিনাইদহে আমাদের 2 জন শহর সভাপতিকে হত্যা করা হয়েছে, কেন্দ্র থেকে ধরে নিয়ে গেছে ঢাকা থেকে টানা। এবং এত বেশি হত্যাযজ্ঞ ঝিনাইদহ সাতক্ষীরাগুলোতে চালানো হয়েছে, বগুড়ায় চালানো হয়েছে, এগুলো বর্ণনাতীত। এভাবে মানবাধিকার লঙ্ঘন করে দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদ তাদের জন্য যাদেরকে থ্রেট মনে করেছে, সবচেয়ে বেশি থ্রেট ইসলামী ছাত্র শিবিরকে মনে করেছে।